ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজ আমরা এসেছি বীরভূম জেলার বোলপুর মহকুমার নানুর ব্লকের অন্তর্গত সাঁওতা গ্রামে। আমার সঙ্গে রয়েছেন এই গ্রামেরই বেশ কয়েকজন কৃষক বন্ধু। আমরা কথা বলবো তাদের সঙ্গে, কথা বলে জানবো তাদের সারা বছরের কৃষিকাজের কথা, এবং যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই আমরা শুনবো সে কথাও, এবং সেই সব সমস্যার সমাধান জেনে নেব আজকের অনুষ্ঠানে উপস্থিত কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে। কৃষি বিশেষজ্ঞ হিসেবে আজ উপস্থিত রয়েছেন নানুর ব্লকের সহকৃষি অধিকর্তা ডক্টর ফজলুল হক। আমরা প্রথমেই যাব কৃষক বন্ধুদের কথায়। নমস্কার, আপনার নাম? আমার নাম নিরঞ্জন কর্মকার। আচ্ছা, তো কি চাষ করেছেন? আমি সব রকমই চাষ করি, আদা, তারপরে হলুদ, আখ, সর্ষে, আলু। দীর্ঘ একটা অভিজ্ঞতাও রয়েছে নিশ্চয়ই আপনার। লঙ্কা, বেগুন, পালং শাক, মূলো। আচ্ছা, লম্বা লিস্ট। তো এই মুহূর্তে আপনার কাছে আমরা জানতে চাইবো যে কি ধরনের সমস্যা লক্ষ্য করছেন মাঠে? আমরা এই রোগের সমস্যাটা বেশি, এই যেমন আলুতে এবারে ধসা লেগেছে, ওষুধ দিয়েও রোধ হয় না, বুঝবেন। তারপরে আমরা ঠিক মতো যে পঞ্চায়েতে যে বীজগুলো পাঠান সরকার থেকে, সে বীজগুলো আমরা ঠিক মতো পাই না। আমাদের ফসল লাগানো বাদ বীজ আসে, তারা ভাগ করলে। এই বিধি সমস্যা আমাদের ওইখানে। পার্টিগত ব্যাপারে কোনো জিনিস এলে আমরা চাষিরা পাই না। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা শুনেছি যে আপনার একটা দীর্ঘ চাষের অভিজ্ঞতা তো রয়েছে এবং অনেক রকমের চাষের অভিজ্ঞতা রয়েছে। তো এই মুহূর্তে মাঠের যে সমস্যার কথা উনি আমাদের জানিয়েছেন তা হলো আলুর ক্ষেত্রে ধসা লাগার যে সমস্যা। কি করতে হবে যদি ধসা লেগেই যায়, সেই ক্ষেত্রে জানবো আমরা। আমার প্রিয় চাষি ভাই যে ধসার সম্মুখীন হয়েছেন আলু চাষে, সেটা অ্যাকচুয়ালি এইটা হচ্ছে নাবি ধসা। এই নাবি ধসার সমস্যাটা এবছর খুবই প্রকোপ। নানুরের বিভিন্ন জায়গায় আমি ঘুরে দেখছি। তো এই নাবি ধসার ব্যাপারটা হচ্ছে আলু চাষ যারা করছেন তাদের হচ্ছে প্রথমেই লক্ষ্য রাখতে হবে বীজ শোধন। বীজ শোধনটা কিন্তু কোনো চাষি ভাই ঠিক মতো করছেন না। করছেন সেটা ঠিক, আপনার যে ওষুধ যত মিনিট রেখে সেটা শোধন করতে হবে, বা যে বীজ যে ওষুধটা দিয়ে আপনারা শোধন করছেন সেই ওষুধটা ওই বীজের গায়ে ওই কাটা আলুর উপরে প্রলেপ করতে হবে। সেই প্রলেপ পড়া পর্যন্ত আপনারা না অপেক্ষা করে জাস্ট আপনারা যে ওষুধগুলো দিচ্ছেন, আপনারা কার্বেন্ডাজিনি দিচ্ছেন বা ডাইথেনিয়াম 45 যে সমস্ত ওষুধ দিচ্ছেন, সদ্য চুবিয়ে সেগুলো তুলে দিচ্ছেন। এবং যে জমিতে লাগাচ্ছেন সেখানে কিন্তু আপনারা নিয়মিত মাঠ পরিদর্শন করছেন না, যে কারণে হঠাৎ করে দেখা যাচ্ছে যখন নাবি ধসার প্রকোপ সাংঘাতিকভাবে দেখা যাচ্ছে তখনই আপনারা সেখানে পৌঁছচ্ছেন। এখন যে ধরনের ওষুধগুলো আপনারা স্প্রে করছেন সেই ওষুধগুলোতে কিন্তু খুব বেশি কাজে আসছে না। তার কারণ হচ্ছে যে আলু চাষ করলে তার সঙ্গে আবহাওয়ার কতগুলো সম্পর্কে নাবি ধসার আক্রমণটা বেশি হয়। যেমন ঘন কুয়াশা, ভোরের দিকে ঠান্ডা, এটা হচ্ছে নাবি ধসার একটা প্রধান লক্ষণ। তো সেইটার জন্য আপনাকে নিয়মিত মাঠ পরিদর্শন করতে হবে। এখন যদি আপনি সতর্কতা হিসাবে যদি আগে কিছু ওষুধ, যেমন ধরুন আমাদের কপার অক্সিক্লোরাইড, কপার হাইড্রোক্সাইড, তারপরে আপনার ডাইথেনিয়াম 45, এই গ্রুপের ওষুধগুলো যদি আপনারা কিছু সতর্কতা হিসাবে দিয়ে রাখতেন তাহলে নাবি ধসার প্রকোপটা ঠিক অতটা হতো না। কিন্তু এখন নাবি ধসা যখন হয়ে গেছে, সুতরাং ওই ধরনের একটা ফাঙ্গিসাইড বা ওই ছত্রাকনাশক দিয়ে কিন্তু আপনাদের নাবি ধসা খুব একটা নিয়ন্ত্রণে আসবে না। সেক্ষেত্রে দুটো করে ফাঙ্গিসাইডের মিশ্রণে যেগুলো, যেমন রিডোমিল গোল্ড, মেটালাক্সিল ম্যানকোজেব, তারপরে আপনার আমাদের যেগুলো তাকাত, দুটো যেখানে আপনার ছত্রাকনাশক মিশিয়ে যে ওষুধগুলো তৈরি হয়েছে সেই ওষুধগুলো আপনাকে 2.5 গ্রাম করে প্রতি লিটার জলে দিয়ে আপনাকে স্প্রে করতে হবে। এবং আলু যেখানে নাবি ধসার আক্রমণ শুরু হয়ে গেছে সেক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে এই সময় কোনো ইউরিয়া চাপান সার দেবেন না, জলসেচ করবেন না, এবং আপনারা নিয়মিত মাঠ পরিদর্শন করুন। এবং ওই রকমভাবে যদি আপনি দেখতে থাকেন যে বাড়তে শুরু করেছে, সেক্ষেত্রে একই ছত্রাকনাশক বারবার স্প্রে না করে 7 দিন অন্তর অন্তর আপনি এই ধরনের ছত্রাকনাশক বদলে আপনি স্প্রে করুন, তাতে নাবি ধসা অনেকটা কন্ট্রোলে আসবে। আর একটা কথা চাষি ভাইদের বলে রাখি, যেহেতু এটা ছত্রাক, সেহেতু আপনারা বীজ শোধনটা আপনারা যেগুলো হচ্ছে যে আমাদের ট্রাইকোডার্মা ভিরিডি বা সিউডোমোনাস যে জীবাণুগুলো রয়েছে সেই জীবাণুগুলো দিয়ে করুন।
এতে আপনাদের লাভ হবে এবং আপনাদের রাসায়নিক ওষুধ কিনতে যে খরচা হচ্ছে তার চেয়ে খরচা অনেক কম হবে। এতে লাভ হচ্ছে একটাই, যেহেতু আপনার এই ধসাটা প্রথমত হচ্ছে যে আপনার পাতাতে আসছে, পাতা থেকে কাণ্ডতে আসবে, কাণ্ড থেকে আপনার আলুতে চলে যাবে। আপনি যদি স্টোরেও রাখেন সেটা থাকবে, পরে আপনি যদি বীজ শোধন ঠিকমতো না করেন তাহলে কিন্তু আপনার জমিতে চলে আসবে। তো সেই কারণে বলা হচ্ছে যে আপনি যদি এই ধরনের জীবাণু কিছু দিয়ে থাকেন তাহলে হচ্ছে সেই জীবাণুগুলো কিন্তু ওই জীবাণুগুলোকে মারতে থাকবে এবং সেই জীবাণুগুলো কিন্তু আর বাড়তে পারবে না। তো ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস ফ্লুরেসেন্স এইগুলো মিশিয়ে যদি আপনি সামান্য গুড় জলে এটা চুবিয়ে এক রাত্রি ভিজিয়ে পরের দিন যদি আপনি স্প্রে করে দেন মাটিতে এবং গাছে, তাহলে দেখা যাবে সেই জীবাণুগুলো অনেক অংশে নিয়ন্ত্রণ হচ্ছে। আর চাষি ভাইদের আর একটা আমি সতর্ক করে দিচ্ছি, যেখানে নাবি ধসা প্রচণ্ডভাবে আক্রমণ হবে সেখানে আলু পেকে গেলে অবশ্যই আপনারা আলুর মাথাটা কিন্তু কেটে দেবেন, কারণ হচ্ছে যে সেই ডালপালা এবং কাণ্ড থেকে সেই জীবাণুটা কিন্তু আলুতে চলে যাবে। ধসার হাত থেকে রক্ষা পেতে কোন কোন বিষয়ে যত্নবান হতে হবে সে কথা আমরা জেনে নিয়েছি। জানবো আরও একজন কৃষক বন্ধুর কাছ থেকে তার জানতে চাওয়ার বিষয়টি। নমস্কার, আপনার নাম? আমার নাম শ্রী সত্যনারায়ণ দাস। কি কি চাষ করেছেন? আমি ধান, আখ, আলু, শাকসবজি বিভিন্ন রকমের চাষই করি। তো চাষের নানা রকম সমস্যাও দেখা যাচ্ছে। এডিও সাহেব আলুর ধসার সম্বন্ধে বললেন, কিন্তু আমরা এই ওষুধগুলো এখানে মার্কেটে সবসময় এই ওষুধগুলো পাই না, যার জন্য আমাদের ডাইথান M45 ওইটা স্প্রে করতে হয়। ওটা বেশ ফল ভালো হচ্ছে না, বারবার ওষুধ দেওয়া সত্ত্বেও দেখছি একই অবস্থায় রয়ে যাচ্ছে। যাই হোক, এই সমস্যায় আমরা ভুগছি। আর অন্যান্য সবজি এবং ধান চাষে অনেক বাধা বিপত্তি আসছে, নানা রকমের পোকামাকড়, এবং যাই হোক সেগুলো অতটা মারাত্মক করতে পারে না, ওষুধে কাজ হয়। কিন্তু আলুর চাষটা এখন আমরা আলু চাষে খুব ক্ষতিগ্রস্ত হয়েছি। এই মুহূর্তে মাথায় আলুর সমস্যাটাই ঘুরছে। নতুন আর অন্য কোনো কিছু জানতে চান? অন্য কিছু আর জানার মতো আমার কাছে যাই, আপনারা সব রয়েছেন, ওনাদেরকে জিজ্ঞেস করুন। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা যেটা বুঝলাম যে বিগত দিনের অভিজ্ঞতা থেকে কৃষক বন্ধু আমাদের জানাচ্ছেন যে তিনি যে ওষুধ প্রয়োগ করেছেন তাতে সেরকম সুফল পাননি। সেই ক্ষেত্রে আমরা জানবো কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে যে এই অবস্থায় কি করণীয়। অ্যাকচুয়ালি আলুর নাবি ধসা শুরু হয়ে গেলে সেক্ষেত্রে আপনার ডাইথেন M45 বা কপার অক্সিক্লোরাইড এই ওষুধগুলো দিয়ে কিন্তু খুব বেশি আপনি লাভবান হতে পারবেন না, সেখানে কাজ হবে না। সেই ক্ষেত্রে আপনাকে বলছি যে ওষুধগুলো দুটো ফাঙ্গিসাইডের মিশ্রণে, যেমন রিডোমিল গোল্ড বলে বাজারে যেটা আপনি পাবেন, যেটা মেটালেক্সিল ম্যানকোজেব দিয়ে তৈরি, তারপরে আপনার তাকত, এই সমস্ত যে ছত্রাকনাশকগুলো রয়েছে সেই ছত্রাকনাশকগুলো দুটো ছত্রাকনাশকের মিশ্রণে। এর কারণ হচ্ছে যে দুটো ছত্রাকনাশক একসঙ্গে থাকলে যে দুটোর কার্যক্ষমতা অনেক বেশি বেড়ে যায়। এখন আপনি বলছেন এই ওষুধগুলো আমি বাজারে পাচ্ছি না, এখন আপনাকে অনুরোধ করছি আপনি আমাদের কৃষি দপ্তরের অফিসে আসুন। আমরা ওখানে আমাদের যে সমস্ত ডিলার যারা একটু ভালো ব্যবসা করেন তাদেরকে আমরা এই ধরনের ওষুধ বিভিন্ন কোম্পানি থেকে নিয়ে আসছি, এবং আপনারা সেই সমস্ত কোম্পানির যারা বিক্রির সঙ্গে যুক্ত আছে যে সমস্ত লোকজন, তাদেরকে আমরা খবর দিচ্ছি, এবং এই ওষুধগুলো যাতে আপনাদেরকে একটু ওরা যতটা পারে একটু কম পয়সায় বিক্রি করে আপনাদের সেটা কন্ট্রোলে আনতে বলছি। এইগুলো হচ্ছে সতর্কীকরণ, অর্থাৎ আপনি আলু চাষ করার পরে প্রথম সেচ দেওয়ার পরে আপনার যখন আলু হলো তখন থেকে যদি আপনি সতর্কীকরণ হিসাবে এই ডাইথেন M45 বা ব্লাইটক্স এগুলো স্প্রে করেন তাহলে নাবি ধসা আপনার কিছুটা কন্ট্রোলে থাকবে, নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু নাবি ধসা শুরু হয়ে গেলে এই ওষুধগুলোতে কিন্তু খুব বেশি কাজ হবে না। আমরা কথা বলবো আরও একজন কৃষক বন্ধুর সঙ্গে, জেনে নেব তার কথা। নমস্কার, আপনার নাম? আমার নাম পাঁচগোপাল মেটে। আচ্ছা, কি কি চাষ করেছেন? আমি বিভিন্ন ধরনের সবজি চাষ করি। টমেটো সময়ে লাগাইলে ব্যাপক হারে কুড়িয়ে লেগে যায় গাছ। আচ্ছা আচ্ছা, বুঝলেন, গুটিয়ে যায়। আচ্ছা, তারপরে এই শসা গাছ যে ধসা রোগটা লাগে, এটা কি কারণ বা নানা এখন তো শসার ফল কুঁজো হয়ে যাচ্ছে, পোকা লাগছে, ওষুধ দিয়েছি, তা এই কেবল ধরতে শুরু হয়েছে। আমি বিভিন্ন রকমের সবজি চাষ করি, অন্যান্য ফসল মোটামুটি ঠিক আছে। আপাতত এই দুটোই আপনার কাছে সমস্যা।
আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আমরা জেনেছি কৃষক বন্ধুর সঙ্গে কথা বলে যে টমেটো চাষের ক্ষেত্রে যেমন উনি বলছেন যে গাছের ক্ষেত্রেই সমস্যা দেখা দিচ্ছে, কুঁকড়ে যাচ্ছে গাছ, সুতরাং ফলন অবশ্যই কোনো মতেই ভালো পাওয়া যাওয়ার আশা করা যায় না, এবং শশার ক্ষেত্রে ধসা লাগার একটা সমস্যার কথা উনি জানিয়েছেন। জানবো এর সমাধান কি হতে পারে সে কথা। টমেটোর ক্ষেত্রে উনি যে সমস্যার কথা বললেন যে পাতা কুঁকড়ে যাচ্ছে, এইটা চাষি ভাইকে আমি বলবো যে এই টমেটো, আলু, লঙ্কা, আপনি যেহেতু সবজি চাষ করেন, বেগুন, এরা একই গোত্রের সবজি। একই জমিতে বছরের পর বছর এই সবজি চাষ আপনাকে করলে হবে না, এবং আপনি যে বীজ সংগ্রহ করছেন সেই বীজটা কিন্তু উপযুক্ত এবং নামী সংস্থা থেকে আপনাকে সংগ্রহ করতে হবে। আপনারা যেটা করে থাকেন সেটা হচ্ছে বাজারে কিছু চারা গাছ কিনে নিয়ে আসেন। সেই চারা গাছে সমস্যা হয় যে সেই চারা গাছটা ঠিক চারা গাছ আছে কিনা, তার গুণগত মান ঠিক আছে কিনা আপনি জানেন না। এবারে আপনার যে টমেটো গাছ লাগাচ্ছেন সেই টমেটো গাছের যে পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে, সেই কোঁকড়ানোটা উপর দিয়ে হচ্ছে, বাটির মতো হচ্ছে, না পাতাটা উল্টে যাচ্ছে, সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। যদি আপনার টমেটো গাছে একটা আমাদের সমস্যা হচ্ছে সাদামাছি, আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার বৃষ্টি ঠিকমতো না হলে মাকড়েরও আক্রমণ হচ্ছে। যদি আপনার পাতাটা যদি বাটির মতো হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে এক ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা নিতে হবে, আর পাতাটা যদি উল্টে যায় তাহলে কিন্তু আপনাকে অন্য ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা নিতে হবে। এই নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো নেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনি সেই পাতাটা দেখে আপনি সেটা ঠিক চিনতে পেরেছেন কিনা। যদি আপনি সাদামাছিকে নিয়ন্ত্রণ করতে চান তাহলে হচ্ছে আমাদের ডাইমেথয়েড গ্রুপের যে রাসায়নিক ওষুধে যদি সরাসরি চলে যান, তো ডাইমেথয়েড গ্রুপের যে ওষুধগুলো রয়েছে সেখানে আপনি 1.5 মিলিলিটার করে প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করতে পারেন। তো আমি আপনাকে অনুরোধ করব, আপনি যেহেতু সবজি চাষ করছেন, সবজি নিজে খাচ্ছেন এবং বাজারজাত করছেন, সেক্ষেত্রে আপনি রাসায়নিকে না গিয়ে সরাসরি আপনি একটা আমাদের জীবাণুনাশক, যেটা নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস NPV, সেটা আপনি স্প্রে করুন। আর হচ্ছে যেটা সাদামাছির ক্ষেত্রে ওরা একটা কিন্তু ফেরোমন ট্র্যাপ ওরা একটা বার করেছে, যেটা হচ্ছে আপনি জমিতে একটা ফাঁদের মতো লাগিয়ে দিলেন এবং সেখানে একটা গন্ধওয়ালা একটা জিনিস থাকবে, যার মাধ্যমে ওই পোকাটা আকৃষ্ট হবে এবং আপনার ফসল কিন্তু নিরোগ এবং সুস্থ সবল থাকবে। শশার ক্ষেত্রে যে সমস্যাটা বললেন, আপনার ধসা বা শশা ঠিকমতো হচ্ছে না, কুঁকড়ে যাচ্ছে, শশা দেখবেন এখন শশা কাটলে ভিতরটা ফাঁকা হয়ে যাচ্ছে, তো এইগুলো হচ্ছে কিন্তু আপনার দীর্ঘদিনের সমস্যা থেকে। এই সমস্যাটা হচ্ছে মাটি থেকে মূলত এই সমস্যাটা আসছে। তো প্রথমে আপনাকে আমি উপদেশ দেব যে আপনি মাটিটা পরীক্ষা করে নিন, এবং মাটিতে অবশ্যই আপনার অনুখাদ্যের অভাব আছে, যে কারণে শশা কুঁকড়ে যাচ্ছে এবং ভিতরটা ফাঁকা হয়ে যাচ্ছে। তো মাটি পরীক্ষার ভিত্তিতে আপনি অনুখাদ্য দিন এবং সার আপনি দিন। আবার আপনাকে বলবো বীজ আপনি উপযুক্ত সংস্থা থেকে সংগ্রহ করুন, এবং বিশেষ করে ওই কুটে রোগ বা ধসা রোগ সহনশীল কিছু জাত আমাদের শশার আছে, ইন্দো আমেরিকান হাইব্রিড সিড এরা বার করেছে। তো সেই সমস্ত হাইব্রিড বীজ যদি আপনি লাগান তাহলে দেখবেন আপনি একটা ভালো লাভের মুখ দেখতে পাচ্ছেন, এবং সেক্ষেত্রে আপনার এই সমস্যাগুলো আসবে না। টমেটো চাষের ক্ষেত্রে কিভাবে জমি নির্বাচন করবেন, শশা চাষই বা কিভাবে করবেন সে কথা আমরা জেনে নিয়েছি। জানবো আরও একজন কৃষক বন্ধুর কাছ থেকে তার কৃষিকাজের কথা। নমস্কার, আপনার নাম? আমি পূর্ণনারায়ণ দাস, ক্ষুদ্র প্রান্তিক চাষি। সংসার প্রতিপালন করার জন্য বিভিন্ন রকমের চাষ করে থাকি। এবছর গ্রীষ্মের মরশুমে বীজ ফেলেছি, কিন্তু বীজ চেয়ে এক ধরনের ওই তামার মতো গাছটা হয়ে যাচ্ছে এবং মাকড় জাতীয় রোগটা আসছে। এই রোগের জন্য বীজের বার বৃদ্ধিটা কম হচ্ছে। ওইটা কোন চাষের ক্ষেত্রে? ধান চাষের ক্ষেত্রে, ধানের বীজের। তা ওইটা যাতে মানে রোধ করা যায় সেটা EDO সাহেবের কাছ থেকে আমরা কিছু জানতে চাবো। আর সর্ষে গাছে যে সাদা সর্ষেটা চাষ করি, সে গোড়াতে এক ধরনের আলুর মতো দানা বেঁধে যাচ্ছে, দিয়ে গাছটা আপনি মরে যাচ্ছে। ওটারও ব্যাপারে কিছু জানার জন্য আমি EDO সাহেবের কাছে কিছু জানবো। আর কিছু জানার নাই। অনেক অনেক ধন্যবাদ। কৃষক বন্ধুর কাছ থেকে শুনেছি যে ধান চাষের ক্ষেত্রে কি ধরনের সমস্যা উনি লক্ষ্য করছেন, এবং সর্ষের ক্ষেত্রেও কিছু সমস্যার কথা জানিয়েছেন। জানবো এর প্রতিকারের উপায়গুলি। ধান চাষের ক্ষেত্রে উনি মাকড়ের সমস্যার কথা বলেছেন, আর পাতাগুলো মরচের মতো হয়ে যাচ্ছে এই কথাই উনি বলেছেন।
তো ধানের বীজতলার ক্ষেত্রে আমি যেটা বলি সেই একই কথা বলতে হচ্ছে যে আমরা যেমন টিকাকরণ করছি বাচ্চাদের, এইটা যেমন আমরা মেনে নিয়েছি যে সে অনেকগুলো রোগ প্রতিরোধ করতে পারবে, সেক্ষেত্রে বীজ শোধন কিন্তু রোগের জন্য আর চারা শোধন হচ্ছে পোকার জন্য। এটা চাষি ভাইদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। ধরুন আপনার 1 কেজি বীজ শোধন করতে যে ওষুধটা লাগবে, যখন সে 1 কেজি বীজের আপনি চারা তৈরি করে জমিতে লাগালেন, সেখানে কিন্তু তার 10 গুণ ওষুধ লাগবে। কিন্তু বীজ শোধনটা আপনারা কেন করেন না আমার ঠিক আসে না, মাথায় আসে না। চাষি ভাইয়ের কথায় যেটা বোঝা গেল যে মাকড়ের সমস্যা আমাদের আছে, কারণ মাকড়ের সমস্যাটা হচ্ছে যে আমাদের এখানে বৃষ্টি ঠিকমতো হচ্ছে না, দীর্ঘদিন ধরে যে সময় বৃষ্টি হওয়ার কথা সেই সময় হচ্ছে না, যে জন্য মাকড়ের একটা সমস্যা রয়েছে। সেই মাকড়ের সমস্যা শুধু ধান গাছে নয়, আপনার যে কোনো জিনিসেই হচ্ছে। আপনার নারকেল গাছ থেকে শুরু করে আপনার লঙ্কা, টমেটো সবই হচ্ছে। এই মাকড়ের সমস্যাটা আপনাকে নিয়ন্ত্রণ করতে গেলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু হচ্ছে যে ওটা চিনতে হবে যে ঠিক মাকড়ের আক্রমণে হয়েছে কিনা। যদি মাকড়ের আক্রমণে না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি মাকড়নাশক দিলে তাতে কিন্তু খুব একটা সুবিধা হবে না। আর আপনি যে আপনার পাতা মরচের মতো হয়ে যাওয়ার কথা বলছেন, সেটা বোঝা যাচ্ছে যে আপনার অনুখাদ্যের অভাব। এখানে যে এলাকায় আমরা পর্যালোচনাটা করছি সেই এলাকাটা হচ্ছে এখানে মূলত অম্ল মাটি এবং এখানে হচ্ছে অনুখাদ্যের অভাব আছে। তো সেই কারণে চাষি ভাইদের আমি যেটা অনুরোধ করব, আপনারা কিন্তু হচ্ছে যে আপনারা জিঙ্ক সালফেট যদি আপনারা জমিতে দেন 25 কেজি 7.5 বিঘে জমিতে দেবেন, এতে লাভ হবে দুটো। ধানে যে জিঙ্কের অভাব, যেটা মরচের মতো পাতাগুলো হচ্ছে, সেটা আপনার কাটবে, এবং ধানে সালফার এই উপাদানটাও কিন্তু আজকে খুবই প্রয়োজন হয়ে উঠেছে, কারণ সালফার কিন্তু ধানের গাছটাকে শক্ত করে এবং অনেক রোগ পোকা থেকে এর দমন ক্ষমতা বাড়ায়। তো সেই হিসাবে এটা যদি আপনারা জমিতে যদি শেষ চাষের সময় যদি দিয়ে দেন তাহলে এটা খুবই ভালো হয়। যদি কোনো কারণে না দিতে পারেন তাহলে অবশ্যই চিলেটেড জিঙ্ক যেটা বাজারে পাওয়া যাচ্ছে, সেই চিলেটেড জিঙ্কটা 1/2 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে আপনাকে স্প্রে করতে হবে। আর বীজ তৈরি করার ক্ষেত্রে আপনাকে বলি, যেটা হচ্ছে যে এইটা ঠিক এই মুহূর্তে ঠিক বোঝা যায় না যে বীজটা আপনার কী থেকে এই ধরনের সমস্যা হচ্ছে, বীজটা বাড়ছে না। সে কারণে বীজতলা আপনি সবসময় করবেন একটু নিচু জায়গায়, যেখানে সরাসরি বাতাস লাগবে না, এবং হচ্ছে যে আপনি যে জল যে ভরে রাখবেন সেই জল কিন্তু আপনাকে সন্ধ্যাবেলায় কেটে আবার সকালবেলায় জল ভরতে হবে, এবং যে শিশির যেটা ধানের উপরে জমবে সেই শিশিরটা কিন্তু সকালবেলায় খড়ের দড়ি বেঁধে আপনাকে কিন্তু সেই জলটাকে ঝেড়ে ফেলে দিতে হবে। এইভাবে যদি আপনি একটু পরিচর্যা করেন এবং জমিতে আপনার যদি গোবর সার না থাকে তাহলে সেই গোবর সার আপনাকে দিতে হবে, এবং ছাই যদি ধরিয়ে দেন তাহলে দেখা যাবে সেখানে তাপমাত্রা অনেক বেশি বাড়ছে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার বীজগুলো এমনিতেই বাড়বে এবং নিরোগ বীজ তৈরি হবে। তারপরে আপনি মূল জমিতে রোয়ার পরে পরবর্তী পরিচর্যা করলে দেখবে আপনি সেই অবস্থায় ফিরে আসছেন। আর একটা সমস্যার কথা বলেছেন আপনি সর্ষের ক্ষেত্রে, যেটা আপনার গোড়া ফুলে যাচ্ছে, সেখানে অবশ্যই আপনার ওই জমিতে সাদা সর্ষে, বিশেষ করে বিনয় যেটা বলি, সেটা আপনার কোনোভাবেই লাগানো চলবে না। বিনয় আপনাকে কিন্তু বাদ দিতে হবে। আমাদের বহরমপুরে যে ডাল এবং তৈলবীজ গবেষণা কেন্দ্র আছে, ওখানে একটা আপনার ওই গোদাশেখর বা ফোলাশেখর সহনশীল একটা জাত বেরিয়েছে, সেটা যদি লাগান তাহলে দেখা যাবে যে সেটাতে ফলন একটু কম হচ্ছে, কিন্তু এই গোদাশেখরটা হচ্ছে না। এটার কারণ হচ্ছে যে আপনার মাটি কিন্তু অ্যাসিড হয়ে গেছে। সেই অ্যাসিড মাটিটাকে প্রথমে আপনাকে মাটি পরীক্ষার ভিত্তিতে ডোলোমাইট বা আমাদের যে সমস্ত কৃষি দপ্তর থেকে ক্যালসাইট বা ওই ধরনের চুনজাতীয় জিনিস দেওয়া হচ্ছে, সেইটাকে দিয়ে আপনার যথেষ্টভাবে মাটিতে মিশিয়ে জমিতে রস সঞ্চার করে সেটা মাটির মধ্যে যে সমস্ত অ্যাসিড তৈরি করার উপাদানগুলো রয়েছে সেগুলো আপনাকে মাটিকে সম্পূর্ণভাবে শোধন করে তারপরে কিন্তু আপনার এগুলো চাষ করতে হবে। তবে আপনার জমির পরিমাণ যদি কম থাকে, আপনাকে যদি ওই জমিতেই চাষ করতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সাদা সর্ষে বাদ দিয়ে আপনি রাই সর্ষে এই সমস্ত করলে সেখানে গোদাশেখরের আক্রমণটা কমবে। তবে আমার অনুরোধ হচ্ছে আপনার ওই জমিতে আর সর্ষে চাষ না করে মাটি পরীক্ষার ভিত্তিতে আপনি সার প্রয়োগ করুন এবং জমির অম্লভাব কাটিয়ে তুলুন, তাহলে আপনি ফসলের ভালো ফলন পাবেন। ওমা, আমি স্কুলে পড়তে যাচ্ছি। হ্যাঁ, স্কুল? বিয়ের সময় তুমি না বলেছিলে তুমি লেখাপড়া জানো? আরে মা,
ফার্ম স্কুলে যাচ্ছি চাষের বিষয়ে নতুন নতুন কথা শিখতে। আপনিও চলুন। ফার্ম স্কুল, যেখানে জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা চাষিদের শেখানো হয়, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক। কেননা কম খরচে বেশি লাভ। আমরা রয়েছি নানুর ব্লকের সাঁওতা গ্রামে। কথা বলবো এই গ্রামেরই আরও একজন কৃষক বন্ধুর সঙ্গে। নমস্কার, আপনার নাম? আমার নাম রাসবিহারী কর্মকার। কি চাষ করেছেন? আমরা মানে সবজি চাষও অনেক করি, অল্প অল্প করে করি এবং ঘরে ব্যবহারের জন্যে। বিশেষ করে বেগুন বেশি আমরা লাগাই। বেগুন দেখুন, বেগুন মানে এই বড় বেগুন হচ্ছে হঠাৎ করে দেখছি আধখানা নেই জমিতে। রাত্রিবেলা গিয়ে ঠিক আছে, সন্ধ্যের আগে দেখছি, রাত্রিবেলা দেখছি অর্ধেক বেগুন নেই। খেয়ে নিয়েছে কিসে, তারপরে ফেটে কাকুরের মতো ফেটে মানে 70 শাকের মতো হয়ে যাচ্ছে এবং এইটার কিছু আমরা ধরতে পারছি না, বুঝলেন। আর একটা জিনিস নারকেল, বড় বড় নারকেল হচ্ছে, পাকছে, সব হচ্ছে, জল নাই, শ্বাসও নেই। এই দুটো আমি বলছি, আর আমার ভালো কিছু। অনেক অনেক ধন্যবাদ। অর্থাৎ কৃষক বন্ধু দেখছেন জমিতে বেগুন রয়েছে এবং বেগুনের ক্ষেত্রে এক অদ্ভুত সমস্যা উনি লক্ষ্য করছেন এবং সেই সঙ্গে নারকেলের কিছু সমস্যার কথা জানিয়েছেন। আমরা জানবো দুটো ক্ষেত্রেই সমাধানের উপায়। চাষি ভাই, বেগুনের যে সমস্যা বললেন, ফল ফাটার সমস্যাটা মূলত অনুখাদ্যের জন্য হয়। তো সবচেয়ে ভালো হচ্ছে যে ওনাকে অনুরোধ করব, ওনার এই ধরনের ফলের সমস্যা হলে উনি যেন আমাকে খবর দেন, তাহলে ওনার জমি আমি সরজমিনে এসে দেখে যাব। তো ওনার কথাতে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনার মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবেই, অনুখাদ্যের অভাবেই হচ্ছে। তো যদি বেগুনের বাড়ন্ত ঠিক থাকে এবং সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে ফল ফেটে যাচ্ছে, তাহলে অবশ্যই আপনাকে মাটি পরীক্ষার ভিত্তিতে অনুখাদ্য দিতে হবে এবং সেই সঙ্গে অনুখাদ্যের সঙ্গে আপনার যে সমস্ত জৈব উদ্দীপক রয়েছে, বিশেষ করে আপনার মিরাকুলান, অ্যামিনোজ, এই সমস্ত ওষুধগুলো যদি আপনি বেগুনের ঠিক ফুল আসার সময় থেকে ছোট বেগুন, তারপরে বড় বেগুন, এইভাবে যদি আপনি দিতে থাকেন, তাহলে দেখবেন এই সমস্যাটা হবে না। আর নারকেলের ক্ষেত্রে নারকেল যে ফেটে যায় বা আপনার শ্বাসটা রাবারের মতো হয়ে যায়, এইটা কিন্তু আপনার হয় আপনার পটাশের অভাবে হয়। পটাশ সার যদি জমিতে কম থাকে, তাহলে হচ্ছে এই ধরনের একটা সমস্যা হয়। সেক্ষেত্রে আপনার পরিপক্ক গাছ হয়ে গেলে 7 বছরের পর থেকেই ধরা হয়, সেই গাছ হলে কিন্তু আপনাকে বছরে 2 বার কিন্তু আপনাকে সার দিতে হবে, বর্ষার আগে এবং বর্ষার পরে। এবং সেই সারটা অবশ্যই আপনার, এখন তো কেঁচো সার বাজারেও পাওয়া যাচ্ছে, আপনি নিজেও তৈরি করে নিতে পারেন। যদি না পান তাহলে গোবর সার অন্ততপক্ষে 50 থেকে 60 কেজি এবং 1 কেজি আপনার ইউরিয়া, 1.5 কেজি মতো সুপার ফসফেট এবং 1 কেজি পটাশ আপনাকে অবশ্যই আপনার বর্ষার আগে এবং বর্ষার পরে দিতে হবে। বৃষ্টি ঠিকমতো না হলে সেগুলো আপনাকে সেগুলো আপনাকে জল দিতে হবে। এইটা হচ্ছে ব্যাপার। এবং সেই সারটা দেওয়ার ক্ষেত্রে চাষি ভাইদের লক্ষ্য রাখতে হবে যে নারকেলের পাতা যতটা এলাকায় রয়েছে সেটা আপনি একটা দড়ি দিয়ে মেপে নিন। মেপে নিয়ে সেই জায়গাটাকে, ধরুন সেটা যদি 10 ফুট হয়, 5 ফুট ভাগ করে নিয়ে গোড়ার থেকে 5 ফুট বাদ দিয়ে চারিদিকে 5 ফুট এর একটা বেড়া করে মাটি খুঁড়ে সেইখানে সার দিয়ে তারপরে আপনি জল দেবেন। আর আপনি নারকেল গাছের যে মাথা, সেটা আপনি ভাদ্র মাসের দিকে পরিষ্কার করে দেবেন। সেখানে যদি কোনো সমস্যা দেখেন যে নারকেলের গুটি আপনার সাদা বা ছোপ ছোপ দাগ হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে কিছু কিন্তু স্প্রে করতে হবে, বিশেষ করে যে সমস্ত ছত্রাকনাশকগুলো রয়েছে সেগুলো। এবং নারকেল গাছে এখন কিন্তু বোরন অনুখাদ্যের অভাব দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনার বাজারে যে বোরন অনুখাদ্য পাওয়া যাচ্ছে সেটাও আপনার এই সারের সঙ্গে দিলে আপনার এই সমস্যাটা মিটবে। আপনার নারকেল গাছ যে নারকেল ফেটে যাচ্ছে বা রাবার মতো হয়ে যাচ্ছে, এটার জন্য আপনি দেরি না করে পটাশ সার প্রয়োগ করুন, এটাতে আপনি ভালো ফল পাবেন। আমরা বিভিন্ন ধরনের কৃষি সংক্রান্ত অভিজ্ঞতার কথা ইতিমধ্যেই শুনেছি, শুনবো আরও একজন কৃষক বন্ধুর কাছ থেকে তাঁর অভিজ্ঞতার কথা। নমস্কার, আপনার নাম? নমস্কার, আমার নাম দুর্গাচরণ মণ্ডল। আমাদের সমস্যা হচ্ছে যে, প্রথম সমস্যা হচ্ছে যে উন্নত মানের বীজ আমরা পাচ্ছি না। উন্নত মানের বীজের কোনো ডিলার নেই এখানে। আর দ্বিতীয় হচ্ছে সেচের জল। সেচের জলের যে প্রতিনিয়ত বিদ্যুতের দাম বাড়ছে, সমস্ত ব্যাপারে ভর্তুকি আছে, কিন্তু এই বিদ্যুৎ মানে চাষের কাজে বিদ্যুৎ সরবরাহে কোনো ভর্তুকি নেই। এর জন্যে যদি কিছু ব্যবস্থা করা হয় উন্নত মানের বীজের আর এই সেচের জল
আর এর আগে ছিল কৃষি প্রযুক্তি সহায়ক, উনি মাঝে মাঝে আসতেন, বিচার বিশ্লেষণ করতেন, সহযোগিতা করতেন, সেটা এখন বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এগুলোই আপনি জানতে চাইছেন এবং কিছু পাওয়ার কথাও। আমার কথা। অনেক অনেক ধন্যবাদ। কৃষক বন্ধু কিছু আবেদন রেখেছেন, সেই সঙ্গে অবশ্যই সমস্যার কথাও জানিয়েছেন। আমরা জানবো সেই আবেদনের ভিত্তিতে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সে কথা। চাষি ভাই যে প্রথমেই বলেছেন ভালো বীজ পাওয়া যাচ্ছে না, এটা অবশ্যই আমি ওনার কথাটা একদমই ফেলে দিচ্ছি না। তো আমি বলছি ভালো বীজ আমরা চেষ্টা করে যাচ্ছি এখন সরবরাহ করার। আমাদের পাশেই আপনাদের এখানে রয়েছে সাঁওতা কোঅপারেটিভ, ওখানের যিনি ম্যানেজার সাহেব আছেন আইনাল হক সাহেব, উনিও খুব চেষ্টা করে যাচ্ছেন এবং ওনার মাধ্যমে অনেক উন্নত বীজ আমরা সিএডিসি কালনা বা যে সমস্ত সংস্থা তৈরি করছে তার মাধ্যমে আপনারা এনে চাষি ভাইদের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি। আমি ওনাকে অনুরোধ করব, আপনি ভালো বীজ পেতে গেলে দয়া করে আপনি আমাদের বিভাগে কৃষি দপ্তরে যোগাযোগ করুন। আমরা খুবই চেষ্টা করব আপনাকে ভালো বীজ দেওয়ার। এবং আমরা যে সমস্ত প্রজেক্টগুলো চলছে, পূর্বাঞ্চলীয় সবুজ বিপ্লব আনয়ন প্রকল্প বা আমাদের যে আমাদের ডাল শস্যের যে নতুন প্রকল্প, সেখানে কিন্তু আমরা নতুন ধরনের জাত দিয়ে চাষ করানোর চেষ্টা করছি। দ্বিতীয় ওনার প্রশ্ন হচ্ছে যে আমরা ঠিকমতো বিদ্যুতের ভর্তুকি পাচ্ছি না বা এই সমস্ত একটা সমস্যা রয়েছে। এখন আমাদের পশ্চিমবঙ্গ সরকার একটা স্কিম চালু করেছে, এককালীন একটা সুবিধা দিচ্ছে আপনার বিদ্যুৎ চালিত পাম্পসেট, সেটা ইলেকট্রিফিকেশনের জন্য। তো আমি ওনাকে অনুরোধ করব, আমাদের দপ্তরে সেই সংক্রান্ত ফর্ম দেওয়া হবে কিছুদিনের মধ্যেই। তো সেটা দেওয়া হলে আপনাকে অবশ্যই তার মধ্যে নিয়ে আসবো। সেইটার সুবিধা হচ্ছে যে আপনি যদি ওটা আপনার যে বিদ্যুৎ সংযোগের জন্য যে পয়সাটা লাগছে বা যে পয়সাটা দিয়েছেন, সেই পয়সাটা গভর্নমেন্ট আপনাকে দিয়ে দেবে। আর আপনাকে অনুরোধ করব, যেখানে আপনি বিদ্যুৎ চালিত পাম্প দিয়ে যেখানে মাটির জল তুলছেন, সেটা নিয়ে সমস্যা হচ্ছে। এখন আমাদের আর্সেনিক এবং ফ্লোরাইড নিয়ে খুবই সমস্যা হচ্ছে। সেই কারণে আমি সমস্ত চাষি ভাইদের কাছে আবেদন রাখছি যে মাটির জল, ভৌম জল যথেচ্ছভাবে নষ্ট না করে আমাদের যে জলবিভাজিকা প্রকল্প বা জল ধরো জল ভরো প্রকল্প যেগুলো রয়েছে, সেই প্রকল্পগুলো আপনারা নিয়ে আসুন এবং সেই প্রকল্পের মাধ্যমে আপনারা জল ব্যবহারকারী গোষ্ঠী তৈরি করুন, যেটা ওয়াটার ইউজার্স গ্রুপ বলছে। সেই ওয়াটার ইউজার্স গ্রুপ তৈরি করে আপনারা জল পরিমিত ব্যবহার করুন এবং যেখানে পরিমিত জল ব্যবহার করে আপনি ফসল চাষ করুন, দেখবেন আপনি অনেক বেশি লাভবান হতে পারছেন। এবং আপনারা জানেন যে আপনারা ধানের জমিতে যে প্রচুর জল দেন, সেটা একটা অবায়বীয় অবস্থা তৈরি হয় এবং ধানের অনেক সমস্যা হয়। কিন্তু সেই জলটা এখন বায়বীয় যে ধান চাষ হচ্ছে, এরোবিক রাইস কাল্টিভেশন বলা হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আপনার পরিমিত জল, মানে আপনি জমিতে এমনভাবে ধানের জমিতে জল রাখলেন যে আপনি হেঁটে গেলেন, আপনার পায়ে দাগ হয়ে যাবে, কিন্তু জলের দাঁড়ানোর দরকার নেই। সেক্ষেত্রেও আপনি কিন্তু যথেষ্টভাবে ফলন পাবেন এবং আপনার সেখানে আগাছার কিছু সমস্যা হবে, সেটা আগাছানাশকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আর কেপিএসের অভাব যেটা বললেন, এটা হচ্ছে আপনাদের বর্তমানে এইখানে প্রায় দীর্ঘ 10 বছর এখানে কেপিএসের পোস্ট খালি রয়েছে, একজনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তো আপনাদের ওই ধরনের কোনো সমস্যা থাকলে দয়া করে হচ্ছে আমাদের মোবাইল নাম্বার এখন রয়েছে, এটা দেবেন। আর আমরা এখন চেষ্টা করছি একটা ফার্মার্স ব্যাংক তৈরি করতে। সেই ফার্মার্স ব্যাংক হচ্ছে আপনারা প্রধানের মাধ্যমে আপনাদের ফোন নাম্বার এবং আপনার নাম দেবেন, আপনার কোনো সমস্যা হলে আপনার দরজায় আমরা পৌঁছানোর চেষ্টা করব। আমরা এতক্ষণ বীরভূম জেলার নানুর ব্লকের অন্তর্গত সাঁওতা গ্রামের কৃষক বন্ধুদের কাছ থেকে শুনলাম তাদের সারা বছরের নানা ধরনের কৃষিকাজের কথা। স্বাভাবিকভাবেই উঠে এসেছে নানান ধরনের কৃষি সংক্রান্ত সমস্যার কথাও, এবং সেই সমস্ত সমস্যার সমাধান আমরা আজ জেনে নিয়েছি আজকের অনুষ্ঠানে উপস্থিত কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সমস্ত কৃষক বন্ধুদের, যারা তাদের মূল্যবান সময় দিয়ে জানিয়েছেন তাদের সমস্যার কথা এবং অভিজ্ঞতার কথা। ধন্যবাদ জানাই কৃষি বিশেষজ্ঞকেও, তিনিও খুব সহজ সরলভাবে জানিয়েছেন সমাধানের উপায়গুলি। আপনারা যারা দেখছেন আমাদের আজকের এই অনুষ্ঠান, আমরা আশা করব আমাদের আজকের এই সামগ্রিক আলোচনা আপনাদের আগামী দিনের কৃষিকাজের অত্যন্ত সহায়ক হবে। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।